তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে। তা আপনার কি মনে হয় তিনি আসতে পারবেন সেরকম? আবার মাহমুদুর রহমানও কিন্তু 25শে ডিসেম্বর ঘোষণা দিয়ে রেখেছে। তো তারেক রহমান নিজের মুখে গতকাল বলেছেন যে তিনি 25শে ডিসেম্বর দেশে আসবেন। কি মনে হচ্ছে তিনি ফিরতে পারবেন? তারেক রহমানের দেশে আসার বিষয়টা আসলে উনি যাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হওয়াটা কঠিন, কারণ এই খালেদা জিয়ার বিদেশ যাওয়া, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যে নাটক আমরা দেখতে পাইলাম, এরপরে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার মানে সুনির্দিষ্টভাবে বলা কঠিন। কিন্তু তারপরে একটা কোয়েশ্চেন আমার থেকে যায়, সেই কোয়েশ্চেনটা হচ্ছে তারেক রহমান একটা স্টেটমেন্ট করেছিলেন কিছুদিন আগে যে ওনার দেশে যাওয়া তার একক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না। এই বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। অনেকে হয়তো হচ্ছে জিনিসটা পাশ কাটায় গিয়েছে যে বাংলাদেশে একটা অন্যতম বড় দলের প্রধান, যে কিনা যার সমর্থকরা ভাবতেছে যে উনি নেক্সট প্রধানমন্ত্রী, এরকম একজন মানুষও বাংলাদেশে যাইতে হইলে একক সিদ্ধান্তে যেতে পারছে না। তাইলে কোন স্টেক হোল্ডাররা বাংলাদেশকে আজকে নিয়ন্ত্রণ করে উনি বাংলাদেশে রাজনীতি করতে যাচ্ছেন, উনি যান? আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের সেটা জানার অধিকার আছে, সেটাও তার বলা উচিত যে কারা আসলে তাকে এতদিন যেতে দেয় নাই, কেন উনি যাইতে পারে নাই। স্পেসিফিক্যালি উনি বলেছে যে তার একা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না, অনেক কিছু জড়িত, অনেক স্টেক হোল্ডার জড়িত। তাহলে কারা সেই স্টেক হোল্ডার যারা, কারণ এই গভর্নমেন্টের শুরু থেকে আমরা দেখে আসছি যে ইন্টারিমের সময়ে ডক্টর আপনার ইউনূসকে তো হচ্ছে বিএনপি খোলা সাপোর্ট দিয়ে গেছে। মির্জা ফখরুল ইউনূসের মাঝে জিয়াকে, স্বয়ং জিয়াকে দেখতে পাচ্ছে। তো তার যে বিএনপির যে কাচুমুচু ভঙ্গিতে হচ্ছে এই সর্বতভাবে তার এই ইন্টারিমের সকল আপনার হচ্ছে অপকর্মের দায়ভার নিয়েছে, সকল ভাবে হচ্ছে রাষ্ট্রবিরোধী সকল কাজে, দেশবিরোধী সকল কাজের কে একদম সাইলেন্ট সাপোর্ট দিয়ে গিয়েছে। এত সাপোর্টের পরেও তার যদি এটা মনে হয় যে হচ্ছে এক্সটার্নাল কোন স্টেক হোল্ডার তার যাওয়াটা এতদিন আটকিয়ে রেখেছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট যারা বিএনপি করে তাদের জানার অধিকার আছে যে কোন সেই শক্তি যে কারণে উনি এতদিন যেতে পারেন নাই। আমি চাই উনি আপনার হচ্ছে যাওয়া যাক, সুস্থ স্বাভাবিক মতো যাক, কিন্তু একই সাথে দেশের মানুষের এটা জানা উচিত, কারণ আমরা বারবার এটা শুনি বাংলাদেশের রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। অবভিয়াসলি বাংলাদেশের মতো আপনার জিওপলিটিক্যাল ইম্পর্টেন্ট একটা জায়গায় অনেক স্টেক হোল্ডার থাকবে, কিন্তু মানে তারেক রহমান কোন পক্ষ থেকে আসলে সেই সিকিউরিটির থ্রেটটা পাচ্ছিলেন সেই বিষয়টা হচ্ছে অ্যালার্ট করলে সকলের জন্য হচ্ছে সিকিউরিটি আপনার হচ্ছে এনশিওর করাটা ভালো হতো। জি, জি। আমি শেষ করব আজকে। আপনি জানেন যে এই গত 17 মাসের মধ্যে সম্ভবত এই প্রথম ভারত মানে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে ভারত, এবং তারা আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতের নসিহত শুনে তারা কাজ করবে না। তার মানে কি কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে না, এই তো? এটা তো ধরেন হচ্ছে যে মানে আপনার এই ইলেকশন যদি করতেও চায় তারা সর্বতভাবে হচ্ছে আপনার আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে, এটাই তো তাদের মেইন প্রিপারেশন। এটা তো স্বীকার করার তো হচ্ছে আপনার কোনো কারণ, এটা দৃশ্যমান, তারা প্রকাশ্যে বলছে, অন্যরা কে কি বলছে এটা তারা হচ্ছে কেয়ার করছে না। এটা তারা তাদের মতো যেটা বললাম যে হচ্ছে আপনার ডাকসু তো ইলেকশন হয়েছে, এই বিভিন্ন ছাত্র সংসদ গুলো করা আছে, এরকম হচ্ছে ডামি ইলেকশন, দেখানো ইলেকশন করতে গেলে আপনার হচ্ছে করা যেতে পারে। সো মানে তাদের বক্তব্য অনুসারে বোঝাচ্ছে যে ভারতকে তারা আসলে হচ্ছে ধরেন পাত্তা দিচ্ছে না। সেক্ষেত্রে আরেকটু স্ট্রং হয়ে ডিপ্লোম্যাটিক রিলেশন কাট করে দিলে তাইলে বোঝা যেত যে হচ্ছে তারা আসলে হচ্ছে কতটুকু স্ট্রং এই বিষয়ে। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনার অনেক চেষ্টার পরে আপনার দুবাই থেকে ভারতীয় চাল কিনা, সিঙ্গাপুর থেকে ভারতীয় চাল কিনা, এগুলা বাদ দিয়ে কিন্তু হচ্ছে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ভারত থেকে হচ্ছে আবার চাল কিনতে হচ্ছে, আবার পেঁয়াজ কিনতে হচ্ছে, এবং এটা কোনোটাই কিন্তু হচ্ছে ভারতের হচ্ছে আপনার দিকে ভারতকে তুষ্ট করার জন্য না, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি একটু করে, যে অনেকেই ভাবতে পারেন যে আমি মানে আমাদের এই বক্তব্য বা বয়ানটা আসলে হচ্ছে ভারতের পক্ষে দিকে যাচ্ছে কিনা। মোটেও না, মোটেও না। এই কারণে আমরা আসলে হচ্ছে আপনাদেরকে গত 16 মাস ধরে এই পরিণতি বা এই ধ্বংসাত্মক সম্ভাবনাটার কথা আপনার হচ্ছে অনুধাবন করতে পারছিলাম বলে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি, এখনো তাই করছি। ভারত ইজ নট আওয়ার কনসার্ন, কিন্তু বাংলাদেশ হচ্ছে আমাদের কনসার্ন। বাংলাদেশের মানুষের সামনে কোন দিকে হচ্ছে যাচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্ন। তাহলে যদি বলতে পারেন যে ভারত অনেক শক্তিশালী দেশ, নিঃসন্দেহে পরমাণু শক্তিধর দেশ, আপনাদের অর্থনীতি বলেন, ডিপ্লোমেসি বলেন, সকল জায়গাতেই হচ্ছে ভারত অনেক আমাদের থেকে আগায়া। আপনার হচ্ছে হোয়াইট হাউস থেকে যে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি করা হয়েছে 2025-এ, এই নভেম্বরে প্রকাশিত হয়েছে, সেখানে ভারত এর কথা একাধিকবার ভারতকে সামনে রেখে হচ্ছে তাদের এই এশিয়ান পলিসির একটা বড় অংশ হচ্ছে আমেরিকা ঠিক করেছে, রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে। তার কারণটা হচ্ছে ভারত বড় দেশ, তাদের অর্থনৈতিক সক্ষমতা, প্রতিরক্ষা সক্ষমতা, সকল সক্ষমতা মিলাই তারা এটা করতে পেরেছে। আমরা ছোট দেশ, তাই বলি কি আমাদের মাথা নত করে রাখতে হবে? বিষয়টা তো মোটেও মাথা নত করার সাথে সম্পর্কিত না। আপনি খেয়াল করে দেখেন, এই জিনিস তো মানুষ ভুলে যায়। এই ভারতের সাথে, এই ভারতকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়া সমুদ্র সীমা জয় করেছে। এই ভারতের কাছ থেকে হচ্ছে আমরা
1996 সালে আওয়ামী লীগ 75 পরবর্তী সময় প্রথমবার ক্ষমতায় আসার পরে হচ্ছে গঙ্গা পানি চুক্তি হচ্ছে আদায় করতে পেরেছে, এই ভারতের সাথে থেকে ছিটমহল সমস্যার সমাধান করেছে। তাইলে ডিপ্লোমেসির ভাষা আছে, আমার জনগণকে প্রোটেক্ট করে আমার জনগণকে সর্বোচ্চ স্বার্থটা কিভাবে দেখা যায় সেই স্বার্থ দেখে হচ্ছে আসলে হচ্ছে আমাদের এই ডিপ্লোমেটিক রিলেশন। আমাদের ফরেন পলিসিতে তো পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে ফ্রেন্ডস টু অল মেলাইজ টু নান। তাহলে আপনি প্রতিবেশীর সাথে এই যে মেলাইজ হচ্ছেন, আপনি তো আসলে সাংবিধানিক ভাবে আমাদের ফরেন পলিসির সাথে হচ্ছে আপনারা হচ্ছে বিঘ্ন ঘটাচ্ছেন, ফরেন পলিসিকে হচ্ছে ভায়োলেট করছেন, এবং এটা করে আপনি লং টার্ম মানুষজনকে ক্ষতির ওকে বলছেন। আমাদের প্রত্যেকটা বক্তব্য আমার অন্তত ক্লিয়ারলি মানুষকে এই পরিণতির কথাটা জানানো, এই আশঙ্কাটার কথা জানানো, যে আশঙ্কা যে পরিণতি শুধুমাত্র গুটি কতক লোক, কারণ আমি দৃশ্যমান ভাবে জানি এবং মনে মনে বিশ্বাস করি এই যে ইন্টিরিম গুটি কতক লোক ফ্যানাটিক গ্রুপের আপনার হচ্ছে সমন্বয়ে গঠিত এবং হচ্ছে পরিচালিত, এরা তো বাংলাদেশের মূল স্রোতের মানুষজনকে মোটেও হচ্ছে আপনার প্রতিনিধিত্ব করে না। তাদের কোনো ধরনের হচ্ছে ম্যান্ডেট নাই, এবং ম্যান্ডেট নাই বলেই এই ধরনের হচ্ছে আপনার হচ্ছে যা ইচ্ছা তাই এই ধরনের হচ্ছে বক্তব্য, বয়ান, বিবৃতি তৈরি করে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ করছে। কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু এই ধরনের কাজ কখনো করে নাই, করতো না। সো মানুষজনকে অ্যালার্ট হওয়া দরকার যে এই সরকার আসলে হচ্ছে কিভাবে আপনাদেরকে বিপদে দিয়ে গেছে। এই কারণেই কম্পারিজনটা আসছে। ভারত বাংলাদেশের সাথে আমরা ওই তুলনা করছি না, ভারত বড় রাষ্ট্র এটা আমরা জানি, কিন্তু ডিপ্লোমেসিতে আপনি উইন উইন সিচুয়েশন কিভাবে তৈরি করতে পারবেন সেটা আমাদের বাংলাদেশের উদাহরণ আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের 3 মাসের মাথায় ভারতের শেষ সৈনিককেও ভারতে ফেরত নেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেটা তো উনি কোনো ক্ষমতা দিয়ে করেন নাই, সেটা তো গায়ের জোরে করেন নাই, কোনো বক্তব্য কমিটি, কোন মেধা বুদ্ধি উনার হচ্ছে আপনার সেই আন্তরিকতা দিয়ে সেটা করেছেন, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে করেছেন। তো উদাহরণ আমাদের সামনে আছে আসলে কিভাবে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পারস্পরিক স্বার্থটাকে হচ্ছে সর্বাগ্রে হচ্ছে সামনে নিয়ে আসতে পারি। সেটা না করে আপনি শুধুমাত্র এবং কেবলমাত্র ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থের জন্য যখন এই ধরনের কাজ করেন, আপনি দেশের বৃহৎ অংশের মানুষকে আসলে হচ্ছে হুমকির মুখে ফেলছেন। সে বিষয়ে হচ্ছে আমরা আসলে অ্যালার্ট করার চেষ্টা করছি। জি, একদম, একদম রাইটলি বলেছেন। ভারতের সেনাবাহিনী, সেনা সদস্যরা যে ৭২ সালে বাংলাদেশ থেকে চলে গেছে, ২য় বিশ্বযুদ্ধের পরে এইটি প্রথম এবং একমাত্র ঘটনা যে কোনো সেনাবাহিনী আরেকটি দেশে প্রবেশ করেছে, তারপরে তারা সেই এলাকা মানে নির্বিবাদে ছেড়ে চলে গেছে। এত দ্রুততম সময় ছেড়ে দিয়েছে, কোথাও রাইট, নাই। রাইট। এমনকি ২য় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার সেনারা যেখানে যে ঘাঁটি স্থাপন করেছিলেন, যেই দেশে যেই ঘাঁটি স্থাপন করেছিলেন, এখনো কিন্তু সেই ঘাঁটি রয়ে গেছে। এখনো আমেরিকার নিয়ন্ত্রণে সেই সমস্ত এলাকা। হ্যাঁ ভারত আপা, শুধুমাত্র দুর্বল দেশ না তো। আপনি দেখেন জাপানের মতো রাষ্ট্রে হচ্ছে আমেরিকার ঘাঁটি আছে, কোরিয়াতে ঘাঁটি আছে। তারা মানে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়ালি এত ডেভেলপ হয়ে যাওয়ার পরেও কিন্তু হচ্ছে তাদের সেই স্টেকটা মানে পরিপূর্ণ স্বাধীন, পরাধীন আমি বলবো না, কিন্তু এই স্টেকটা তাদেরকে হচ্ছে শেয়ার করতেই হচ্ছে আমেরিকার সাথে এখন পর্যন্ত। জি, বাংলাদেশ, ভারতের যদি বাংলাদেশ দখলের ইচ্ছাই থাকতো তাহলে ৭১-এর পরে তারা বাংলাদেশ থেকে যেত না, তারা বাংলাদেশেই অবস্থান করতো। তারা তখনই তাদের একটা বড় সুযোগ ছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা খুবই দূরদৃষ্টির সঙ্গে সেই কাজটি বঙ্গবন্ধু করতে পেরেছেন। নিশ্চয়ই এটি একটা, ঠিকই বলেছেন যে মানে বন্ধুত্বের মধ্য দিয়েও আপনি কূটনৈতিক সম্পর্ক নিজেদের অধিকার আদায় করে নিতে পারেন, এরকম মার মুখে হওয়ার দরকার নেই। তো আপনি বলছিলেন যে যারা এই কথাগুলো বলছে, যারা এই উস্কানিগুলো দিচ্ছে, তারা ব্যক্তি স্বার্থে। আপনি কেন ব্যক্তি স্বার্থ বলছেন? আমি তো জানি তারা আত্মঘাতী। না, আপনার ব্যক্তি স্বার্থ বলছি কারণ কি এখন মানে আপনার দেখেন যে অংশটা এই শুরু থেকে এই ধরনের ভারত মানে একটা তো হচ্ছে ভারত বিরোধী নেগেটিভ বাংলাদেশে প্রচুর মানুষজনই আছে, আর আপনি যে আত্মঘাতী অংশটা বলছেন সেটা তো হচ্ছে কয়েকটা প্যাটার্নে কাজ করে। একটা ধরেন হচ্ছে যে তারা আপনার ইসলামিস্ট রাষ্ট্র তৈরি করতে চায়, যেটার প্রকাশ্য বয়ান বিবৃতি আমরা দেখেছি, আমরা হিজবুত তাহরীর মিছিল দেখেছি। সো স্বভাবতই তারা তাদেরকে ভারতকে হচ্ছে আপনার ভিন্ন ধর্মের ভিন্ন রাষ্ট্র, শত্রু রাষ্ট্র মনে করবে। তাদের একটা অংশ আছে, তারা ওই বক্তব্য বিবৃতি দিচ্ছে। সুতরাং তাদের অংশটা হচ্ছে ফ্যানাটিক, তাদের হচ্ছে আপনার টেরোরিস্ট এক্সট্রিমিজম পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু সরকারের ভিতর থেকে যে কাজগুলো যারা বয়ানটা দিচ্ছে তারা কিন্তু ফ্যানাটিকও হবে না। আপনি নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসকে মনে করেন কোনো কারণ হচ্ছে তার গায়ে ফুলের টোকা দিতে দেখবে, ন্যূনতম কোনো বিপদ দেখলে সে সবার আগে পালাবে। আপনার হচ্ছে তৌহিদ সাহেব কি পাবে, তৌহিদ সাহেবের পরের দিনই হচ্ছে ভারতের তার 2-4-5 জন বন্ধুকে ফোন দিয়ে বলবে যে আমি তোমাদের এখানে তো হাই কমিশনার ছিলাম, কত ভালো ছিলাম, কলকাতাতে হাই কমিশনার ছিলাম, আমাকে একটু সেভ করো। 100% এই ঘটনাগুলো ঘটবে। আপনার প্রত্যেক যে স্টেকগুলো আমি নাম ধরে বলতে পারি যে তাদের আসলে কোন জায়গায় তাদের হচ্ছে কোন সূত্র লুকায় আছে, পাবলিকলি আমি বললাম না, তো তারা কিন্তু ফ্যানাটিক হবে না, তারা উস্কাই দিচ্ছে একটা গোষ্ঠীকে, এবং সেই উস্কানির কারণে আসলে
মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জিনিসটা আপনারা যদি তারা এই জিনিসটা নিজেরা মনে প্রাণে ধারণ করে করতো, তাই বললাম না যে আপনারা যদি মনে প্রাণে ধারণ করেন, সর্বোচ্চ স্টেক হোল্ডার থেকে আপনারা এই ধরনের বক্তব্য বিরতি না দিয়ে আপনি কাট করে দেন রিলেশন, আপনি রিলেশন কাট করেন। আপনারা তো যদি মনে করেন যে হাসনাতের বক্তব্য, এই মাহমুদের বক্তব্য, এই দেশের মানুষের বক্তব্য, তাদেরকে আপনার তুষ্ট করে রাখতে হবে, তাহলে আপনি রিলেশন কাট করে দেন, ডিপ্লোমেটিক রিলেশন কাট করেন। সেটা তো করছেন না, তাহলে আপনি করতেছেন ভণ্ডামি, উস্কানি দিয়া। কিন্তু এই উস্কানি বলি হবে, আপনি যে জিনিসটা বললেন, কিছু হচ্ছে আত্মঘাতী সাধারণ মানুষ, মানে কিছু আত্মঘাতী, তারা তাদের আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ, ফ্যান্টি গ্রুপ, তারা এক্সট্রিমিজম বাস্তবায়নের জন্য আত্মাহুতি হবে, কারণ তাদের সামনে হচ্ছে জান্নাত আছে। আর ক্ষতিগ্রস্ত হবে এজ এ হোল দেশের জনগণ, এজ এ হোল, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আপনি একটা জাস্ট ছোট করে বলি, ডক্টর ইউনূস কিন্তু আসার পরে বলছিল, আপনি বলেন না যে আচ্ছা ডিপ্লোমেটিক রিলেশন মানে একটা শক্তিশালী রাষ্ট্রকে টেক্কা দেওয়া না, শক্তিশালী রাষ্ট্রে প্যারালালি হচ্ছে আপনার কম্পিট করার উপায়টা কি, নিজে যোগ্য হওয়া, নিজে আরো অধিকতর হচ্ছে ক্যাপাবিলিটি অর্জন করা। ডক্টর ইউনূস খুব আয়োজন করে বললো না আসার পরেই যে ভারত থেকে যারা আপনার ইউরোপীয় ইউনিয়ন সকল দেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র রাষ্ট্রদূতরা এসে তাদের সাথে দেখা করে গেছে, বাংলাদেশ হচ্ছে ভিসা আপনার হচ্ছে ভিসা সেন্টার সবাই চালু করবে। তাই বাংলাদেশের ভিসা সেন্টার উনি 16 মাসে হচ্ছে কি করলো, উনি না তার ফোনে না হচ্ছে এক মানে বাটনে হিলারি, এক বাটনে হচ্ছে অমুক প্রেসিডেন্ট ম্যাক্রন থাকে, তাহলে উনি এটা করতে পারলো না কেন? যে ইউরোপিয়ান এমবিসি আপনার হচ্ছে ইউনিয়নের ভিসা যেসব কান্ট্রি আছে, বাংলাদেশ থেকে হলে তাহলে বাংলাদেশের তো আর বাংলাদেশিদের ভারতে যাওয়ার দরকার নাই। উনি যদি সক্ষমতা থাকতো, উনি যদি পারতো, ওনার দেশের মানুষের কথা চিন্তা থাকতো, উনি ভারতকে উস্কানোর আগে ওনার লোকদের দিয়া উনি নিজে আগে সেটা সিকিউর করতো যে না, ভারতে না গেলেও আমার চলবে, আমি এটা এনশিওর করেছি। আপনি তো সেটা পারেন নাই। জি। আমি শেষ করব। আপনি জানেন যে গতকাল ছিল আমাদের বিজয় দিবস, একই দিনে ভারতেরও বিজয় দিবস। এইটি নিয়ে নানান রকম রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজয় দিবস উপলক্ষে যেই বার্তা দিয়েছেন সেখানে বাংলাদেশের কথা উল্লেখ করেননি। গত 2 বছর ধরেই তিনি বাংলাদেশের নাম উল্লেখ করছেন না। আগে সব সময়ই তাদের ভারত যখন বিজয় দিবস পালন করত তখন বাংলাদেশের নাম কিন্তু উল্লেখ করতেন। গত 2 বছর ধরে আমরা জানি যে এই সম্পর্কের যে টানাপোড়েন ধরেছে তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি বাংলাদেশের নামটি আর উচ্চারণ করছেন না। কিন্তু ভারত যে তাদের বিজয় দিবস পালন করছে, এটি তো তাদের বিজয় দিবস। তারা তাদের প্রেক্ষাপট থেকে তারা 2 ফ্রন্টে যুদ্ধ করেছে, সেখান থেকে তারা তাদের বিজয় দিবস করে। এতে করে বাংলাদেশের অনেক মানুষ মনে করছে যে বাংলাদেশের বিজয় দিবসকে ভারত বোধহয় নিজেদের বিজয় দিবস বলছে। মানে এবং এটি নিয়ে আপনি জানেন যে এক ধরনের ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমি একটা ভিডিও দেখলাম, এই বিজয় দিবসকে কেন্দ্র করে প্রত্যেক বছরই কিন্তু 16 ডিসেম্বরে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে যায়, ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে আসে। কত সুন্দর একটা সম্পর্কের বন্ধন, তাই না? এবারও কিন্তু বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে গেছে এবং সেখানে তারা বলছে যে সম্পর্কের যেই দূরত্ব তৈরি হয়েছে সেখানে একটু মলম লাগালেই 2 ভাই আমরা ঠিক হয়ে যাবে। একদম স্পষ্টত এই কথা সেই প্রতিনিধি দল বলেছেন। কিন্তু এরকম কি কোনো সম্ভাবনা আমরা কি দেখতে পাচ্ছি যে ধরেন একটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে যেই আমাদের বন্ধুত্বপূর্ণ যেই সম্পর্ক, এর মধ্য দিয়ে আলাপ আলোচনা, কূটনৈতিক চালাচালির মধ্য দিয়েই তো আমরা আমাদের যেই অধিকারগুলো, যেই সব জায়গাগুলিতে সমস্যা মনে হচ্ছে সেগুলো উত্তরণের চেষ্টা করতে পারে, কিংবা ভারতের তরফ থেকে যদি কোনো কিছু থাকে, আমি জানি না যে সংকটটি কোন জায়গায়, উত্তরণের কোনো উপায় দেখেন কিনা, নাকি এই ভারত বিরোধী রাজনীতি না থাকলে অনেক রাজনৈতিক দলের রাজনীতি থাকে না, এটাই একটা বড় সমস্যা। আপা প্রথমত বিজয় দিবসের শুভেচ্ছা বিষয়টা বলি। বাংলাদেশের আপনি যদি নর্মালি চিন্তা করেন ডিপ্লোমেটিক্যালি, ভারত বা যে কোনো রাষ্ট্র, নট অনলি ভারত বা যে কোনো রাষ্ট্র বিজয় দিবসে উপলক্ষে কি ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে সেটা জানার এবং পাবার একমাত্র মাধ্যম হচ্ছে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন।